তোমাদের স্বাগত জানাচ্ছি আরও একটা নতুন ক্লাসে। আজকে আমরা আলোচনা করব স্টেটস জেনারেল, যেটা নবম শ্রেণীর প্রথম অধ্যায়ের একটা টপিক, ইতিহাসের। তো যারা তোমরা নবম শ্রেণীর ছাত্রছাত্রী রয়েছ, ইতিহাস পড়ছো এবং স্টেটস জেনারেল টপিকটা পড়েছো, তারা এই ভিডিওটা দেখতে পারো। এই ক্লাসটা খুব ছোট্ট একটা ক্লাস হবে, কিন্তু আমি এর মধ্যে যে কথাগুলো আলোচনা করব সেগুলো যদি তোমরা মন দিয়ে শোনো, তাহলে আশা করব যে এই স্টেটস জেনারেল বিষয়টা নিয়ে তোমাদের কিন্তু আর কোনো প্রশ্ন থাকার কথা নয়। আমি এতটাই সহজভাবে বুঝিয়ে দেব। আর তোমরা যদি একটি নোটবুক রাখতে পারো সাথে, এবং আমি যেটা বলবো সেটা যদি সহজ ভাষায় লিখে নিতে পারো, তাহলে কিন্তু তোমাদের আরো বেশি উপকার হবে। তাহলে বেশি কথা না বলে সরাসরি আমরা আজকের এই ক্লাসে চলে আসছি। তো প্রথমেই দেখো, আমি এখানে লিখে রেখেছি স্টেটস জেনারেল। এই বানানটা তোমরা হয়তো দেখেছো, যেখানে আমি একটা ই ব্যবহার করেছি স্টেটস কথাটার আগে। আসলে এটা যে সময়কার ভাষা ফ্রান্সের, কিন্তু সে সময় এই স্টেটস কথাটার আগে ই ব্যবহার হতো, তো সেই কারণে আমি বানানটা এইভাবে লিখেছি। চল, খুব সুন্দর একটা নোটস আমি এখানে তৈরি করেছি, যেটা থেকে আমি তোমাদের আজকে বোঝাচ্ছি। তো নোটসটা নিতে থাকো এবং বুঝতে থাকো সেই সাথে। দেখো, 1614 খ্রিস্টাব্দ থেকে দীর্ঘ 175 বছর ফ্রান্সে স্টেটস জেনারেলের অধিবেশন বন্ধ ছিল। এটা হচ্ছে আমাদের নোটসের প্রথম লাইন। তোমাদের এখন মাথায় আসতে পারে এই স্টেটস জেনারেল জিনিসটা ঠিক কি। আস্তে আস্তে বুঝো। দেখো, তোমরা ধরতে পারো স্টেটস জেনারেল একটা সভার মতো, খানিকটা পার্লামেন্টের মতো হলেও সম্পূর্ণটা কিন্তু পার্লামেন্ট নয়। ফ্রান্সের একটা আলাদা পার্লামেন্ট রয়েছে। স্টেটস জেনারেল হচ্ছে আলাদা একটা জিনিস, একটি সভা যেটি পার্লামেন্টের মতো খানিকটা, কিন্তু পার্লামেন্ট নয়। তো এই সভাটা কত বছর আগের শেষ অধিবেশন হয়েছিল? এই সভার অধিবেশন কিন্তু হয়েছিল 175 বছর আগে, 1614 খ্রিস্টাব্দে। 1614 খ্রিস্টাব্দে 175 বছর আগে এই যে স্টেটস জেনারেল, এর কিন্তু শেষ অধিবেশনটা হয়েছিল। তারপর এটা বন্ধ ছিল। সম্রাট ষোড়শ লুই এর নতুন কর ব্যবস্থার বিরোধিতা করে অভিজাতরা জানায় যে একমাত্র স্টেটস জেনারেলেরই কর বসানোর অধিকার রয়েছে। এই লাইনটার কি মানে আরেকবার আমি পড়ি। ষোড়শ লুইয়ের নতুন যে প্রস্তাব, তার বিরোধিতা করে অভিজাতরা জানায় যে একমাত্র স্টেটস জেনারেলেরই কিন্তু কর বসানোর অধিকার রয়েছে। এই লাইনটা তোমরা তখনই বুঝতে পারবে যখন তোমরা আমার ঠিক এর আগের যে ভিডিওটা নবম শ্রেণীর, সেটা দেখতে পাবে। সেই ভিডিওটা কিন্তু এই চ্যানেলেরই ভিডিও সেকশনে রয়েছে, তোমরা গিয়ে দেখে আসতে পারো। আগে এটা দেখে না, আমি বুঝিয়ে দিচ্ছি, তারপর ওটা দেখো, তাহলে খুব ভালোভাবে জিনিসটা তৈরি হয়ে যাবে। দেখো, ফ্রান্সের তখন অবস্থা ছিল খুব খারাপ, অর্থনৈতিকভাবে খারাপ, রাজনৈতিক সামাজিক সব দিক থেকে খারাপ। রাজা ষোড়শ লুই, পূর্ববংশীয় রাজা, তিনি কিন্তু ঠিক করেছিলেন যে নতুন কিছু অর্থনৈতিক ব্যবস্থা আনবেন, এবং তার ফলে ফ্রান্সের যে অর্থনীতি সেটি চাঙ্গা হবে। একটি দেউলিয়া দেশ হয়ে গিয়েছিল ফ্রান্স প্রায় সমস্ত দিক থেকে। এর পেছনে রাজার যে বিলাস ব্যসন ছিল, তাদের যুদ্ধনীতি, সমস্ত কিছুই কিন্তু দায়ী ছিল। তো রাজা কি করেছিলেন? রাজা কিন্তু বেশ কিছু অর্থমন্ত্রী নিয়োগ করেছিলেন। না, একসাথে তিনি সমস্ত অর্থমন্ত্রীদের নিয়োগ করেননি, তিনি প্রথম একজন অর্থমন্ত্রীকে নিয়োগ করেছিলেন। সেই অর্থমন্ত্রী কিছু প্রস্তাব দিয়েছিলেন, যেগুলো রাজা জারি করতে চেয়েছিলেন, কিন্তু অভিজাত এবং যাজকদের সেটা সমস্যা হওয়ায় তারা কিন্তু সেই অর্থমন্ত্রীকেই পদচ্যুত করেন। তারপরে রাজা আবার একজন অর্থমন্ত্রী আনেন, তিনিও কিছু প্রস্তাব দেন। তো এইভাবে চলতেই থাকে। আলটিমেটলি কিন্তু কোনো অর্থমন্ত্রী শেষ পর্যন্ত কিছু করতে পারেননি।
কিন্তু না পারলেও এই যে পূর্ববংশীয় রাজা ষোড়শলুই তিনি এই কথাটা বুঝেছিলেন যে অভিজাতদের যদি করের আওতায় আনা যায় তাহলে দেশের অর্থনৈতিক যে এই দেউলিয়া অবস্থা সেটি খানিকটা ফেরানো যাবে, তার হাল একটু ফেরানো যাবে। কারণ যেহেতু দেশের একটা বিশাল পরিমাণ জমি এবং বড় বড় পদ অভিজাতদের দখলে রয়েছে, যাজকদের দখলে রয়েছে, তারপরেও তারা কোনো ভূমি কর দেয় না বা কোনো কর দেয় না, এর ফলে তো দেশের অবভিয়াসলি একটা ক্ষতি হচ্ছে। তাই অর্থমন্ত্রীরা রাজাকে এটাই জানিয়েছিলেন যদি সেই অভিজাতদের করের আওতায় আনা হয় তাহলেই কিন্তু দেশের হাল ফিরবে। রাজাও সেটা করতে চেয়েছিলেন এবং এই বিলটি কিন্তু তিনি পার্লামেন্টে নিয়ে গিয়েছিলেন। তো সেখানে কি হয়, অবভিয়াসলি অভিজাতরা কিন্তু এর অস্বীকার করে, এর বিরোধিতা করে, কারণ অভিজাতরা জানে যে এই প্রস্তাবগুলো যদি পাশ করা হয় তাহলে তাদের কিন্তু অবস্থা খুব খারাপ হবে, তারা কিন্তু কর দিতে বাধ্য হবে এবার থেকে। তাই তারা এগুলোর বিরোধিতা করে এবং বিরোধিতা করে তারা কি জানায়, তারা জানায় যে একমাত্র স্টেটস জেনারেলেরই কর বসানোর অধিকার আছে, মানে রাজার কর বসানোর কিন্তু অধিকার নেই। স্টেটস জেনারেল নামক সেই সভা বা সেই কক্ষ, সেখানে যদি প্রস্তাবটি পাশ হয় তবেই তাদের কিন্তু কর চাপানো যাবে তাদের উপর, বোঝা গেল। এবং 1789 খ্রিস্টাব্দের জানুয়ারি মাসে ফ্রান্সের আইনসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। ফ্রান্সের যে আইনসভা, সেই আইনসভার নির্বাচন অনুষ্ঠিত হয় কত বছর পর, 175 বছর পর, 1789 খ্রিস্টাব্দের জানুয়ারি মাসে, ঠিক আছে। তো এই যে 175 বছর পর নির্বাচিত সদস্যদের নিয়ে 1789 খ্রিস্টাব্দের 5ই মে ভার্সাই নগরীতে জাতীয় সভা বা স্টেটস জেনারেলের কিন্তু অধিবেশন বসে। তাহলে এখানে কিছু প্রশ্ন আসছে, এই যে স্টেটস জেনারেল, এই স্টেটস জেনারেলকে তোমরা বাংলায় কি লিখবে? যদি বাংলা লিখতে চাও তাহলে স্টেটস জেনারেলকে তোমরা লিখতে পারো জাতীয় সভা, ফ্রান্সের জাতীয় সভা। আর জাতীয় সভার অধিবেশন কবে বসে? জাতীয় সভার অধিবেশন বসে 1789 খ্রিস্টাব্দের 5ই মে, 5ই মে ভার্সাই নগরীতে, ভার্সাই নগরীতে কিন্তু জাতীয় সভার প্রথম অধিবেশনটি বসে। স্টেট জেনারেলের এই অধিবেশন বসলে রাজার সাথে তৃতীয় সম্প্রদায়ের কিন্তু তীব্র বিরোধ শুরু হয়। এই যে জাতীয় সভা বা স্টেটস জেনারেলের যে অধিবেশনটা বসলো, তারপর কিন্তু রাজার সাথে তৃতীয় যে সম্প্রদায়, মানে যারা সুবিধাহীন শ্রেণী, তাদের সাথে কিন্তু রাজার একটা দ্বন্দ্ব শুরু হয় বা বিরোধ শুরু হয়। এই বিরোধের মূল কারণ কি ছিল? এই বিরোধের মূল কারণ ছিল স্টেটস জেনারেলের নির্বাচন পদ্ধতি। এই নির্বাচন পদ্ধতিটি ছিল খুবই বৈষম্যমূলক। জাতীয় সভার তিনটি সম্প্রদায়ের সদস্যরা তিনটি আলাদা কক্ষে বসত। জাতীয় সভার সদস্যরা মাথা পিছু নয়, সম্প্রদায় পিছু তিনটি সম্প্রদায় মোট 3টি ভোটদানের অধিকারী ছিল। ব্যাপারটা একটু বুঝে নাও। এই যে জাতীয় সভার অধিবেশনটা বসলো, তো এই অধিবেশনের ফলে কিন্তু আমাদের যে রাজা ষোড়শলুই, সেই রাজার সঙ্গে কিন্তু তৃতীয় সম্প্রদায়ের একটা সমস্যা শুরু হলো, মানে রাজা ভার্সেস তৃতীয় সম্প্রদায়। যদি পরীক্ষায় প্রশ্ন আসে এই বিরোধটা কেন শুরু হলো, তাহলে লিখতে হবে এই বিরোধটা শুরু হলো এই যে স্টেট জেনারেল বা জাতীয় সভার নির্বাচন পদ্ধতিকে কেন্দ্র করে। কিন্তু নির্বাচন পদ্ধতিকে কেন্দ্র করে কেন বিরোধ হবে, এটা তো প্রশ্ন আসছে। বিষয়টা দেখো, বিষয়টা হচ্ছে আমরা যে এখন ভোট দিই বর্তমানে, দেখবে আমরা কিন্তু মাথা পিছু ভোট দিই। মানে একটা পরিবারে যদি 5 জন সদস্য থাকে, ধরে নিলাম 18 বছরের উপরে তারা, তাহলে 5 জন কিন্তু আলাদা আলাদাভাবে ভোট দেয়। কেউ 5 জনের মধ্যে ধরলাম 2 জন একটি দলকে দিচ্ছে, বাকি 3 জন আরো একটি দলকে দিচ্ছে। কিন্তু এই যে মাথা পিছু ভোট পদ্ধতি,
মাথাপিছু ভোট পদ্ধতি কিন্তু আমাদের যে এই স্টেটস জেনারেল বা জাতীয় সভায় কিন্তু ছিল না। জাতীয় সভায় সম্প্রদায় পিছু একটি করে ভোট দেওয়ার ব্যবস্থা ছিল। মানে কটা সম্প্রদায় আমাদের কিন্তু সম্প্রদায় মোট তিনটে। ফার্স্ট সম্প্রদায় মানে যাজকরা, সেকেন্ড সম্প্রদায় বা অভিজাতরা, আর হচ্ছে সুবিধাহীন তৃতীয় সম্প্রদায় মানে থার্ড এস্টেট যেটা সেটা। এবার একটা জিনিস তোমরা যারা এই চ্যাপ্টারটা পড়েছো প্রথমেই দেখতে পেয়েছো যে এই ফার্স্ট এস্টেট এবং এই সেকেন্ড এস্টেট মানে প্রথম দুটো সম্প্রদায়ের কিন্তু দাবিগুলো এক। মানে তারা দুটো আলাদা সম্প্রদায় হলে তাদের দাবিগুলো কিন্তু একই থাকে সব সময়। আর তৃতীয় সম্প্রদায়ের দাবি কিন্তু ভিন্ন হয়, পৃথক হয় এদের সাথে। তাহলে যেহেতু সম্প্রদায় পিছু একটি করে ভোট দিতে হয়, মানে প্রথম সম্প্রদায় তারা একটি ভোট দিতে পারে, দ্বিতীয় সম্প্রদায় তারাও একটি ভোট দিতে পারে, আর তৃতীয় সম্প্রদায় তারাও যেহেতু একটি মাত্রই ভোট দিতে পারে, তাহলে যদি কোনো একটা প্রস্তাব করা হয় সেই প্রস্তাবটা যদি এই অভিজাত বা এই যাজকদের যদি বিরুদ্ধে থাকে, তাহলে এই প্রথম সম্প্রদায়ের ভোট এবং দ্বিতীয় সম্প্রদায়ের ভোট কিন্তু একই জায়গায় পড়ে এবং তৃতীয় সম্প্রদায় অবভিয়াসলি তারা অন্য জায়গায় ভোট দেবে এবং প্রতিবারই 2-1 ভোটে, খানিকটা ফুটবলের স্কোরের মতন, প্রত্যেকবারই কিন্তু 2-1 ভোটে প্রথম এবং দ্বিতীয় সম্প্রদায় কিন্তু জিতে যায়। ধরো এখানে যে কর প্রস্তাব নিয়ে কথা হচ্ছে, তো অভিজাতরা কি চাইবে যে তারা করের আওতায় পড়ুক? মানে প্রত্যেক বছর বা প্রত্যেক মাসে তাদের আয়ের একটা বড় অংশ কর দিতে হোক? অভিজাতরা চাইবে না। এবং অভিজাতরা যদি করের আওতায় পড়ে তাহলে অবভিয়াসলি প্রথম সম্প্রদায় মানে যাজকরাও করের আওতায় পড়বে। মানে এই যে স্বার্থটা কিন্তু দুজনেরই এক, সেই জন্য এই প্রথম এবং দ্বিতীয় সম্প্রদায় কিন্তু একটি একটি করে 2টি ভোট দিয়ে দিল। আর অবভিয়াসলি থার্ড সম্প্রদায় তো এর কি বলবো বিকল্পটাই চাইবে, মানে বিরুদ্ধ মতটা, যে আমি যদি ভাই কর দিই মানে আমার তো দেওয়ার প্রয়োজনই নেই, আমি তো সেরকম ইনকামই করছি না, কিন্তু যারা ইনকাম করছে সেই অভিজাতরা বা যাজকরা তারা দিক। তো সেই জন্য থার্ড সম্প্রদায় কিন্তু অন্য একটি ভোট দেবে, আর প্রতিবারই তারা একটি ভোট দেবে আর এরা 2টো ভোট দেবে, এভাবে হেরে যাবে। তো সেই জন্য এই তৃতীয় সম্প্রদায় কিন্তু স্টেটস জেনারেলের নির্বাচন পদ্ধতির বিরুদ্ধে ছিল, কারণ তারা জানে যে তারা হারবে। তাহলে তৃতীয় সম্প্রদায়ের দাবি কি ছিল প্রশ্ন আসছে। যারা তোমরা বুদ্ধিমান বা বুদ্ধিমতী তারা কিন্তু বুঝে গেছো যে তৃতীয় সম্প্রদায়ের কিন্তু দাবি ছিল যে সম্প্রদায় পিছু একটি করে ভোট নয়, বরং মাথা পিছু একটি করে ভোট দেওয়ার ব্যবস্থা করা হোক, তাই তো? তো দেখো যেখানে ছিলাম, তো তারা সম্প্রদায় পিছু 3টি সম্প্রদায় 3টি করে ভোটদানের অধিকারী ছিল, কিন্তু প্রতিবারই যাজক এবং অভিজাতদের স্বার্থ একই রকম হওয়ায় তাদের মিলিত ভোটের সংখ্যা হতো 2টি, যেটা বোঝালাম, এবং তৃতীয় সম্প্রদায়ের ভোট হতো 1টি। কটা? মাত্র 1টি। ফলে ভোটাভুটিতে সর্বদাই যাজক এবং অভিজাতরাই জয়ী হতো এবং তাদের স্বার্থ সুরক্ষিত হতো। আর পরাজিত যারা তৃতীয় সম্প্রদায় তারা কিন্তু প্রতিবারই বঞ্চিত থেকে যেত। তার মানে ভাবো যে কতটা বৈষম্যমূলক একটা নির্বাচন পদ্ধতি সেই সময় ফ্রান্সে ছিল। এই যে জাতীয় সভা বা স্টেটস জেনারেল, এটা সম্পর্কে তোমাদের যদি একটা টিকা দেয় অথবা টিকা যদি নাও দেয়, জিনিসটা বুঝতে গেলে এটাকে জানতে হবে। তো আশা করছি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো যে এটা একটা সভা, সেই সভা সমস্ত প্রস্তাব পাস হবে না ফেল হবে সেটা নির্ণয় করে। যেহেতু এর প্রয়োজনটা সেরকম ছিল না, সেই জন্য এর অধিবেশন বন্ধ হয়ে গিয়েছিল প্রায় 175 বছর আগে। এই সংখ্যাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসে। কত বছর জাতীয় সভার অধিবেশন হয়নি? 175 বছর। তো এই 175 বছর পর রাজা হঠাৎ টের পেল যে তার অর্থনীতির অবস্থা খুব খারাপ, সেই জন্য তিনি প্রচুর অর্থনীতিদের নিয়োগ করলেন, অর্থনীতিবিদদের। সেই অর্থনীতিবিদরা বলল যে মহারাজ, আপনার এই অর্থনীতির যে ভিত্তি তখনই শক্তিশালী হবে যখন অভিজাতরা ট্যাক্স দেবে। রাজাও পার্লামেন্টের কাছে গেল যে অভিজাতরা যেন ট্যাক্স দেয়। পার্লামেন্ট নাকচ করে দিল, অভিজাতরাও নাকচ করে দিল। অভিজাতরা কি জানালো যে জাতীয় সভা যদি হ্যাঁ বলে তাহলেই তারা ট্যাক্স দেবে। তারা এটা কেন বললো? কারণ অভিজাতরা তো জানে যে জাতীয় সভা হচ্ছে সেই 2-1 ভোটের গল্প, সেখানে যাই যাক না কেন সেটা অভিজাতদের পক্ষেই ফল হবে।
তো সেই জন্য রাজা 175 বছর পর এই অধিবেশনটা করলো এবং সেখানে একটা গোলমাল হলো। আলটিমেটলি কিন্তু কিচ্ছু হলো না, এই জায়গাটা কিন্তু ঝুলে গেল। এরপরে কি হবে, এরপরে একটা খুব গুরুত্বপূর্ণ টপিক বা বিষয় আসবে, সেটা হচ্ছে টেনিস কোর্টের শপথ। তোমরা আপাতত স্টেটস জেনারেল অংশটা ভালো করে বোঝো এবং বই থেকে বা আমি যে কথাগুলো বললাম যদি নোটস নিয়ে থাকো সেখান থেকে মুখস্থ করো। আগামী যে ক্লাস আমরা করব সেখানে কিন্তু আমরা টেনিস কোর্টের শপথ বিষয়টা এরকমই খুব সহজ করে কিন্তু আলোচনা করব। আর একটা কথা, তোমরা তো এগুলো ইউটিউবে ক্লাসগুলো করছো, তোমরা যদি চাও যে আমার কাছে অফলাইনে ভর্তি হবে তাহলে এই নাম্বারটায় কিন্তু কল করতে পারো, 7044852934। অফলাইন যদি করতে চাও তাহলে এই নাম্বারে কল করতে পারো। আর হ্যাঁ, যারা অফলাইনে করতে পারবে না সোদপুরে এসে, তারা কিন্তু সম্পূর্ণ অনলাইন মোডেও করতে পারো, তার জন্য এই নাম্বারটা তোমাদের কল করতে হবে। আর এরকম ইউটিউব ক্লাস তো থাকলোই। তো এখানেই আছে, ক্লাসটা শেষ করছি। আগামী ক্লাসে আমরা টেনিস কোর্টের শপথ নিয়ে কিন্তু আলোচনা করব। তোমাদের বন্ধুদের মধ্যে ক্লাসটা শেয়ার করে দিতে পারো, আর যদি চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারো। চলো, টাটা।